আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, রকিবুল 24 পাবলিকেশনের গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান ক্লাস 5-এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো গণসংখ্যা নিবেশন সারণী ও গণসংখ্যার বহুভুজ অঙ্কন। এই অঙ্কটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমাদের যাদের পরীক্ষা আগামী 18 মে 2025 সালে অনুষ্ঠিত হবে, তোমরা অবশ্যই আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দিবা। তো অঙ্ক করার আগে তোমাদেরকে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য কি কি সূত্র লাগবে? তোমাদের প্রথমে লাগবে পরিসর ইকুয়াল সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। এরপরে তোমাদেরকে বের করতে হবে শ্রেণী সংখ্যা কে ইকুয়াল 1 প্লাস 3.322 log n। n বলতে মোট সংখ্যা কয়টি তার মান। শ্রেণী ব্যবধান ci ইকুয়াল পরিসর ভাগ শ্রেণী সংখ্যা, অর্থাৎ পরিসর থেকে যদি শ্রেণী সংখ্যাকে ভাগ করা যায় তাহলে শ্রেণী ব্যবধান বের হয়ে যাবে। তো আমি তোমাদেরকে গত ক্লাসে আয়তলেখ এটি শিখিয়েছি। আজকে কিন্তু তোমাদেরকে আমি গণসংখ্যার বহুভুজ শেখাবো। আর গণসংখ্যার বহুভুজের ক্ষেত্রে তোমাদেরকে দুটি মান লাগবে। একটি হলো মধ্যমান, যেটি তোমাদেরকে লেখ কাগজের ভূমি অক্ষ অর্থাৎ নিচে লিখতে হবে, এবং গণসংখ্যা লিখতে হবে উপরে। তোমরা মনে রাখো, গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে তোমাদের লাগবে মধ্যমান এবং গণসংখ্যা। আর মধ্যমান হবে নিচে এবং গণসংখ্যা হবে উপরে। এবার অঙ্কে চলে যাই। দেখো, এখানে একটি অঙ্ক দিয়েছি। নিচের তথ্য থেকে সমান শ্রেণী ব্যক্তি সহ 6 শ্রেণী বিশিষ্ট নিয়ে একটি গণসংখ্যা সারণী প্রস্তুত করো এবং এর ভিত্তিতে একটি গণসংখ্যার বহুভুজ অঙ্কন করো। দেখো, এখানে কিন্তু 6টি শ্রেণী উল্লেখ করা আছে, অর্থাৎ এখানে শ্রেণী সংখ্যা ইকুয়াল কত হবে? 6। তো আমি সমাধানে চলে যাই। তো যেহেতু আমাদেরকে পরিসর বের করতে হবে, সুতরাং আমাদেরকে লিখতে হবে এখানে মোট তথ্যমান। তো দেখো, মোট তথ্যমান ইকুয়াল কি? মোট তথ্যমান ইকুয়াল হলো n। n ইকুয়াল এখানে মোট কয়টি সংখ্যা আছে? তো দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। তো এক সারিতে 10টি করে আছে। তো দেখো, এখানে কয়টি সারি আছে? 1 2 3 4। তো 4 10 কে 40টি, অর্থাৎ এখানে মোট সংখ্যা আছে 40। তো n এর মান হবে 40। তো প্রথমে দেখো সর্বোচ্চ মান। তো তোমাদেরকে এখানে অবশ্যই সর্বোচ্চ মান খুঁজে বের করতে হবে, অর্থাৎ এই সারণীর মধ্যে সর্বোচ্চ মান কত দেওয়া আছে। তো দেখো, এই সারণীর মধ্যে সর্বোচ্চ মান দেওয়া আছে 86। তো তোমাদের এখানে লিখতে হবে সর্বোচ্চ মান ইকুয়াল 86। এরপরে তোমাদেরকে লিখতে হবে সর্বনিম্ন মান। তো এখানে সর্বনিম্ন মান কত দেওয়া আছে তোমাদেরকে খুঁজে বের করতে হবে। এখানে সর্বনিম্ন মান কত দেওয়া আছে? দেখো, এখানে সর্বনিম্ন মান দেওয়া আছে 31। তো এখানে আমি সর্বনিম্ন মান 31 বসিয়ে দিলাম। তো এখন আমাদেরকে পরিসর বের করতে হবে। আর পরিসরের সূত্র জানো, সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। তো দেখো, এখানে সর্বোচ্চ মান হলো 86 আর বিয়োগ সর্বনিম্ন মান এখানে দেওয়া আছে দেখো 31। 86 থেকে যদি 31 বিয়োগ করি তাহলে দেখো আমরা পাইতেছি 55। তো এখানে পরিসর হবে 55। এরপরে দেখো, আমাদের লাগবে শ্রেণী সংখ্যা কে ইকুয়াল। তো দেখো, এই অঙ্কটির মধ্যে কিন্তু শ্রেণী সংখ্যা দেওয়া আছে 6টি। যেহেতু শ্রেণী সংখ্যা উল্লেখ করা আছে, সুতরাং তোমাদেরকে আর শ্রেণী সংখ্যা যে সূত্র সেটি ইউজ করতে হবে না। যদি শ্রেণী সংখ্যা নির্দিষ্ট করা না থাকতো তাহলে এই সূত্র দিয়ে শ্রেণী সংখ্যা বের করতে হতো। তো এখানে যেহেতু শ্রেণী সংখ্যা 6 দেওয়াই আছে, সুতরাং দেওয়া আছে লিখবো শ্রেণী সংখ্যা কে ইকুয়াল 6। এরপরে তোমাদেরকে বের করতে হবে শ্রেণী ব্যবধান। তো দেখো, শ্রেণী ব্যবধান ci ইকুয়াল পরিসর ভাগ শ্রেণী সংখ্যা। তো দেখো, এখানে পরিসর কত? এখানে পরিসর দেওয়া আছে 55। তো আমি এখানে লিখলাম পরিসর ইকুয়াল 55। শ্রেণী সংখ্যা কত? শ্রেণী সংখ্যা কিন্তু 6। তো শ্রেণী ব্যবধান পরিসর ভাগ শ্রেণী সংখ্যা। তো এখানে পরিসর হলো 55 আর শ্রেণী সংখ্যা হলো 6। তো দেখো, 55কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, 55কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, 55 ভাগ 6, তাহলে দেখো আমরা পাইতেছি 9.16। তো আমি এখানে লিখে দিলাম 9.166। তো দেখো, তোমাদেরকে একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দেই। তোমরা যদি
শ্রেণী ব্যবধান নির্ণয় করো। আর শ্রেণী ব্যবধান নির্ণয় করার জন্য যদি পয়েন্টের পরে কোনো সংখ্যা দেওয়া থাকে তাহলে তোমাদেরকে এক ঘর আগিয়ে নিতে হবে। তো দেখো এখানে আছে কত 9.1। তো দেখো পয়েন্টের পরে 9 এর পরে একটি পয়েন্টে একটি সংখ্যা দেওয়া আছে, সুতরাং এখানে তোমাদেরকে লিখতে হবে 10। তো আমি এখানে 10 লিখে দিলাম। তো আরো শর্টকাটে তোমাদেরকে শিখিয়ে দেই, যদি এখানে থাকতো 5.16 বা 58 তখন তোমাদেরকে লিখতে হতো 6। অর্থাৎ এখানে যে সংখ্যাটি দেখবা এরপরে যদি পয়েন্টে কোনো সংখ্যা দেওয়া থাকে তাহলে এই সংখ্যার এক ঘর আগিয়ে নিবা। যদি এখানে 8 থাকতো তাহলে তোমাদের এখানে লিখতে হতো 9। যেহেতু এখানে 9 আছে সুতরাং তোমাদেরকে লিখতে হবে 10। আর এই চিহ্নটির নাম হলো সর্বসম চিহ্ন। তো দেখো আমাদের কিন্তু শ্রেণী সংখ্যা শ্রেণী ব্যবধান বের করা হয়েছে। এখন আমরা খুব সহজেই কিন্তু যে গণসংখ্যা নিবেশন সারণী আছে সেটি তৈরি করতে পারবো। তো প্রথমে লাগবে শ্রেণী ব্যক্তি, এরপরে তোমাদেরকে দিতে হবে টালি চিহ্ন এবং দিতে হবে গণসংখ্যা। তো দেখো এখানে শ্রেণী ব্যবধান বের করছি আমরা 10। তো আমরা এখানে লিখব শ্রেণী ব্যবধান 10। শ্রেণী ব্যবধান 10। শ্রেণী সংখ্যা কত? শ্রেণী সংখ্যা কিন্তু 6। দেখো শ্রেণী সংখ্যা 6 ধরে বহির্ভূত পদ্ধতিতে গণসংখ্যা নিবেশন তৈরি করা হলো। এখন দেখো তো গণসংখ্যা নিবেশন সারণী দুই ভাবে তৈরি করা যায়, একটি হলো বহির্ভূত পদ্ধতি এবং অন্যটি হলো অন্তর্ভুক্ত পদ্ধতি। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার বহির্ভূত পদ্ধতি আবার কোনটা এবং অন্তর্ভুক্তি পদ্ধতি আবার কোনটা, আর আমাদেরকে কিভাবে অঙ্ক করতে হবে? তো দেখো পরীক্ষার প্রশ্নে যদি কোনো পদ্ধতির নাম উল্লেখ করা থাকে তাহলে তোমাদেরকে সেই পদ্ধতিতেই অঙ্ক করতে হবে। সাধারণত রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এই পদ্ধতিগুলো উল্লেখ করা থাকে না। তো তোমাদেরকে বুঝিয়ে দেই বহির্ভূত পদ্ধতি কোনটা এবং অন্তর্ভুক্তি পদ্ধতি কোনটা। তো দেখো যদি কোনো সারণী 20 থেকে শুরু হয়, দেখো 20 থেকে 30, আবার 30 থেকে 40, আবার 40 থেকে 50, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। আমরা দেখো এখানে যে সারণী নিয়েছি অর্থাৎ যেভাবে শ্রেণীব্যক্তি তৈরি করেছি, এখানে 20 থেকে 30 আছে, আবার এই সংখ্যাটি আমি এখানে লিখেছি 30 থেকে 40, আবার দেখো 40টি আমি এখানে লিখেছি 40 থেকে 50। যদি এভাবে কোনো শ্রেণীব্যক্তি লিখো তাহলে বুঝতে হবে সেই পদ্ধতিকে বলা হবে বহির্ভূত পদ্ধতি। আবার অন্তর্ভুক্ত পদ্ধতি কোনটা? অন্তর্ভুক্ত পদ্ধতি হলো 20 থেকে তোমাদেরকে লিখতে হবে 30। এরপরে দেখো এখানে যে সংখ্যাটি লিখবা অর্থাৎ এখানে যে সংখ্যাটি লিখবা সেই সংখ্যাটি আর নিচে লেখা যাবে না, তখন তোমাদেরকে লিখতে হবে 31 থেকে 40। এরপরে লিখতে হবে 41 থেকে 50। তো দেখো যদি এই সংখ্যাটি এখানে লেখো তাহলে সেটি হবে বহির্ভূত পদ্ধতি। আর যদি 30 কে এখানে না লেখো অর্থাৎ এখানে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি যদি আবার এখানে না লিখো তাহলে সেটিকে বলা হবে অন্তর্ভুক্ত পদ্ধতি। তো দেখো 20 থেকে 30, 31 থেকে 40। তো 40 থেকে 50 না লিখে যদি 41 থেকে 50 লেখো তাহলে এই পদ্ধতিকে বলা হবে অন্তর্ভুক্ত পদ্ধতি। আর যদি 20 থেকে 30 এখানে যে সংখ্যাটি থাকবে এই সংখ্যাটি যদি এখানে লেখো, এখানে যে সংখ্যাটি থাকবে এই সংখ্যাটি যদি এখানে লেখো তাহলে সেটিকে বলা হবে বহির্ভূত পদ্ধতি। তোমরা বহির্ভূত পদ্ধতিতেই গবেষণা পদ্ধতি পরিসংখ্যান এই অঙ্কটি করবা, কারণ রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বহির্ভূত পদ্ধতি এবং অন্তর্ভুক্ত পদ্ধতি এই দুটি পদ্ধতি আলাদা করে প্রশ্নের মধ্যে উল্লেখ করা থাকে না। তো তোমরা চাইলে দুই ভাবেই কিন্তু অঙ্ক করতে পারো। তো দেখো আমি এখানে বহির্ভূত পদ্ধতিতে গণসংখ্যা নিবেশন সারণীটি তৈরি করব। আর তোমাদেরকে আমি একটু আগেই বলেছি বহির্ভূত পদ্ধতি হলো এখানে যে সংখ্যাটি শেষে লিখবো সেই সংখ্যাটি আবার নিচেও লিখবো। তো দেখো তোমাদেরকে প্রথমে শ্রেণীব্যক্তি নির্ণয় করার ক্ষেত্রে তোমাদেরকে সর্বনিম্ন মান দেখতে হবে। তো দেখো এখানে সর্বনিম্ন মান দেওয়া আছে 31। তোমাদেরকে আমি একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দিয়েছি। তোমরা যদি সর্বনিম্ন মান 31, 30, 32 বা 33 দেখো অথবা 41, 42, 43 এভাবে দেখো তখন তোমরা পূর্ণ সংখ্যা নিবা। যদি 31, 32, 33 থাকে তখন তোমরা 30 থেকে শুরু করবা। এখানে যদি 41 থাকতো তখন তোমাদেরকে 40 থেকে নেওয়া লাগতো। কেউ যদি যে সংখ্যাটি থাকবে সে সংখ্যাটি নিয়েই অঙ্ক করে তাহলে কিন্তু তার অঙ্কটি সঠিক হবে।
তো আমি তোমাদেরকে সাজেস্ট করব যদি এখানে 31 থাকে তখন তোমরা নিবা 30 থেকে শুরু করবা। তো দেখো যেহেতু এখানে 31 আছে সুতরাং আমাদের এখানে 30 থেকে শুরু করতে হবে। আর কেউ যদি 31 থেকে শুরু করে তাহলে অঙ্কটি ভুল হবে না। তো দেখো 30 থেকে শুরু করেছি। তো দেখো এখানে শ্রেণী ব্যবধান কিন্তু 10 হবে। তো 30 থেকে 40 শ্রেণী ব্যবধান হলো 10। এরপরে তোমাদেরকে লিখতে হবে 40। যেহেতু আমি এখানে বহির্ভূত পদ্ধতি লিখেছি, আর বহির্ভূত পদ্ধতি হলো এখানে যে তোমরা সংখ্যাটি নিবে সেই সংখ্যাটি নিচে তোমাদেরকে লিখতে হবে। এটি মূলত বহির্ভূত পদ্ধতি। তো 50 থেকে নিতে হবে তোমাদেরকে, 40 থেকে নিতে হবে 50। এরপরে দেখো 50 থেকে নিতে হবে 60। এরপরে নিতে হবে 60 থেকে 70। এরপর নিতে হবে 70 থেকে 80। এরপরে নিতে হবে 80 থেকে 90। তো দেখো এখানে কিন্তু সর্বোচ্চ মান দেওয়া আছে 86। তো দেখো 86 কিন্তু 80 থেকে 90 এর মধ্যেই আছে, সুতরাং আর আমাদেরকে শ্রেণী ব্যক্তির নিচে লেখা যাবে না। তো দেখো এখানে কিন্তু শ্রেণী ব্যবধান 10 আর শ্রেণী সংখ্যা কয়টি? 6টি। তো দেখো 1 2 3 4 5 6। তো শ্রেণী সংখ্যাও আমি এখানে 6টি তৈরি করে ফেলেছি, সুতরাং আমাদের শ্রেণী ব্যক্তির কাজটি শেষ হয়ে গেছে। এখন আমাদেরকে টালি চিহ্ন কাটতে হবে। তো টালি চিহ্ন কাটার একটা শর্টকাট টেকনিক আমি তোমাদেরকে গত ক্লাসেও শিখিয়ে দিয়েছি, আজকেও আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। তো টালি কাটার শর্টকাট টেকনিকটি হলো তোমরা একটা করে সংখ্যা কাটবা এবং সেই সংখ্যাটি একটি করে টালি চিহ্ন বসিয়ে দিবা। তো দেখো এখানে আছে ৭৭। তো ৭৭ কে দেখো কোন শ্রেণীর মধ্যে আছে। ৭৭ কিন্তু দেখো ৬০ থেকে ৭৭ আছে, আবার ৭০ থেকে ৮০ আছে। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার ৬০ থেকে ৭০ আছে আবার ৭০ থেকে ৮০ আছে, তাহলে আমরা এই টালিটি এখানে বসাবো নাকি এখানে বসাবো? এর উত্তরটি হলো যদি কোনো পূর্ণ সংখ্যা দেখো, পূর্ণ সংখ্যা বলতে 20 30 40 50 যদি তোমরা এভাবে সাজাও তাহলে তোমরা এই সংখ্যাটিকে পরের শ্রেণীতে বসাবা। এই ৭৭ কে তোমাদেরকে পরের শ্রেণীতে বসাতে হবে। অনুরূপভাবে যদি 50 থাকে তাহলে 50 কে এই শ্রেণীতে টালি চিহ্ন বসা যাবে না, পরের শ্রেণীতে বসাতে হবে। তো যেহেতু এখানে ৭৭, সুতরাং ৭৭ কে তোমাদেরকে ৭০ থেকে ৮০ এই শ্রেণীতে বসাতে হবে। তো ৭০ কেটে দিয়ে আমি একটি টালি চিহ্ন বসিয়ে দিলাম। এরপরে দেখো ৬৬। তো ৬৬ কোথায় আছে? তো ৬০ থেকে ৭০ এর মধ্যে ৬৬ আছে, সুতরাং আমি এখানে একটি টালি চিহ্ন বসিয়ে দিলাম। এরপরে দেখো ৫১। ৫১ কোথায় আছে? 50 থেকে 60 এর মধ্যে ৫১ আছে, সুতরাং আমি এখানে একটি টালি চিহ্ন বসাবো। এরপরে দেখো ৪৪। ৪৪ কোথায় আছে? ৪০ থেকে 50 এর মধ্যে ৪৪ আছে, সুতরাং আমি এখানে একটি টালি চিহ্ন বসিয়ে দিলাম। এরপরে দেখো ৬১। ৬১ কোথায় আছে? ৬০ থেকে ৭০ এর মধ্যে ৬১ আছে, সুতরাং আমি এখানে একটি টালি চিহ্ন বসালাম। এরপরে দেখো ৫২। ৫২ কোথায় আছে? দেখো ৫২ হলো 50 থেকে 60 এর মধ্যে ৫২ আছে, সুতরাং আমি এখানে একটি টালি চিহ্ন বসিয়ে দিলাম। এরপরে দেখো ৭৪। ৭৪ কোথায় আছে? ৭০ থেকে ৮০ এর মধ্যে ৭৪ আছে, সুতরাং ৭৪ কেটে আমি এখানে একটি টালি চিহ্ন বসালাম। এরপরে দেখো ৮৩। ৮৩ কোথায় আছে? ৮০ থেকে ৯০ এর মধ্যে ৮৩ আছে, ৮৩ কেটে একটি টালি চিহ্ন বসালাম। এরপরে দেখো ৪৮। ৪৮ কোথায় আছে? ৪০ থেকে 50 এর মধ্যে ৪৮ আছে, সুতরাং আমি এখানে টালি চিহ্ন বসালাম। এরপরে দেখো ৫২। ৫২ কোথায় আছে? 50 থেকে 60 এর মধ্যে ৫২ আছে, সুতরাং আমি এখানে টালি চিহ্ন বসালাম। ৭৭। ৭৭ কোথায় আছে? ৭০ থেকে ৮০ এর মধ্যে ৭৭ আছে, সুতরাং আমি এখানে টালি চিহ্ন বসিয়ে দিলাম। এরপরে দেখো ৬৩। ৬৩ কোথায় আছে? ৬০ থেকে ৭০ এর মধ্যে ৬৩ আছে, সুতরাং আমি এখানে একটি টালি চিহ্ন বসালাম। এরপরে দেখো ৫৮। ৫৮ কোথায় আছে? 50 থেকে 60 এর মধ্যে 58 আছে, সুতরাং আমি এখানে একটি টালি চিহ্ন বসিয়ে দিলাম। এরপরে দেখো ৭৫। ৭৫ কোথায় আছে? ৭৫ ৭০ থেকে ৮০ এর মধ্যে ৭৫ আছে, সুতরাং আমি এখানে একটি টালি চিহ্ন বসিয়ে দিলাম। এরপরে দেখো ৪৫। ৪৫ কোথায় আছে? ৪০ থেকে 50 এর মধ্যে ৪৫ আছে, সুতরাং আমি এখানে টালি চিহ্ন বসিয়ে দিলাম। এরপরে ৬৫। ৬৫ কোথায় আছে? ৬০ থেকে ৭০ এর মধ্যে ৬৫ আছে, সুতরাং আমি এখানে টালি চিহ্ন বসালাম। এরপরে দেখো ৪৯। ৪৯ কোথায় আছে? ৪০ থেকে 50 এর মধ্যে ৪৯ আছে, সুতরাং আমি এখানে একটি টালি চিহ্ন বসিয়ে দিলাম। এরপরে দেখো ৩১। ৩১ কোথায় আছে? 30 থেকে 40 এর মধ্যে ৩১ আছে, সুতরাং টালি চিহ্ন বসালাম। ৮২। ৮২ কোথায় আছে? ৮০ থেকে ৯০ এর মধ্যে ৮২ আছে, টালি চিহ্ন বসালাম। এরপরে দেখো ৫৪। ৫৪ কোথায় আছে? 50 থেকে 60 এর মধ্যে ৫৪ আছে, সুতরাং আমি এখানে একটি টালি চিহ্ন বসিয়ে দিব। 50 থেকে 60 এর মধ্যে কত আছে? ৫৪ আছে।
আর 5 টালি চিহ্ন বসাতে হয় এইভাবে, অর্থাৎ 1 2 3টি দাঁড়ি দিয়ে এইভাবে একটি কাটা চিহ্ন দিলে সেটি 5-এ পরিণত হয়। এরপরে দেখো 50। 50 কোথায় আছে? 40 থেকে 50-এর মধ্যেও 50 আছে, আবার 50 থেকে 60-এর মধ্যেও 50 আছে, সুতরাং 50-কে পরের শ্রেণীতে বসাতে হবে। তো 50-কে পরের শ্রেণীতে বসিয়ে দিলাম। এরপরে দেখো 48। 48 কোথায় আছে? 40 থেকে 50-এর মধ্যে কত আছে? 48। সুতরাং আমি এখানে একটি টালি চিহ্ন বসাবো, যেহেতু এখানে 4 আছে এবং একটা মাঝখানে তোমাদেরকে দিতে হবে। যেহেতু আমি 48 কাটতেছি, 40-এর মধ্যে 50-এর মধ্যে, 40 থেকে 50-এর মধ্যে আছে, তো আমি এখানে একটি টালি চিহ্ন বসিয়ে দিলাম। এরপরে দেখো 54। 54 কোথায় আছে? 50 থেকে 60-এর মধ্যে 54 আছে, সুতরাং আমি এখানে একটি টালি চিহ্ন বসাবো। এরপর 38। তো দেখো 38 কোথায় আছে? 30 থেকে 40-এর মধ্যে 38 আছে, সুতরাং আমি এখানে একটি টালি চিহ্ন বসিয়ে দিলাম। এরপরে দেখো 40। 40 কোথায় আছে? 40 থেকে 50 এবং 50 থেকে 60, তো পরের শ্রেণীতে বসাতে হবে, এখানে একটি টালি চিহ্ন বসালাম। এরপরে দেখো 32। 32 কোথায় আছে? 30 থেকে 40-এর মধ্যে 32 আছে। এরপরে দেখো 45। 45 কোথায় আছে? 40 থেকে 50-এর মধ্যে 45 আছে, সুতরাং এখানে টালি চিহ্ন বসিয়ে দিব। এরপরে 52। 50 থেকে 60-এর মধ্যে 52 আছে, সুতরাং আমি এখানে একটি টালি চিহ্ন বসিয়ে দিলাম। এরপরে দেখো 50। 50 কোথায় আছে? 50 থেকে 60-এর মধ্যে 50 আছে, সুতরাং আমি এখানে একটি আমাকে টালি চিহ্ন বসাতে হবে। যেহেতু এখানে 4 দিয়েছি, সুতরাং 5-এ এখানে আমাদেরকে অবশ্যই মাঝামাঝি ক্রস দিয়ে পাস করতে হবে। এরপরে দেখো 46। 46 কোথায় আছে? 40 থেকে 50-এর মধ্যে 46 আছে, সুতরাং আমাদেরকে এখানে একটি টালি চিহ্ন বসাতে হবে। তো টালি চিহ্ন বসিয়ে দিলাম। এরপরে দেখো 80। 80 কোথায় আছে? 70 থেকে 80-এর মধ্যেও 80 আছে, আবার 80 থেকে 90-এর মধ্যেও 80 আছে। তো 80 এখানে তোমাদেরকে নিচের শ্রেণীতে বসাতে হবে, তো আমি এখানে বসিয়ে দিলাম। এরপরে দেখো 65। তো 65 দেখো 60 থেকে 70-এর মধ্যে 65 আছে, যেহেতু এখানে 4 অলরেডি দিয়ে দিয়েছি, সুতরাং এখানে আমাদেরকে একটি টালি চিহ্ন মাঝামাঝি কেটে দিতে হবে। তো আমি এখানে 65-র জন্য কেটে দিলাম। এরপরে দেখো 72। 72 কোথায় আছে? 70 থেকে 80-এর মধ্যে 72 আছে, সুতরাং আমাদের এখানে একটি টালি চিহ্ন বসাতে হবে। যেহেতু 4টি, তো আর একটি আমি মাঝামাঝি কেটে দিলাম। এটি টালি চিহ্ন তৈরি করার নিয়ম। এরপরে দেখো 86। তো 80 থেকে 90-এর মধ্যে 86 আছে, সুতরাং তোমাদের এখানে একটি টালি চিহ্ন বসাতে হবে। তো আমি এখানে একটি টালি চিহ্ন বসিয়ে দিলাম। এরপরে দেখো 68। তো 68 কোথায় আছে? 60 থেকে 70-এর মধ্যে 68 আছে, সুতরাং আমি এখানে একটি টালি চিহ্ন বসিয়ে দিলাম। এরপরে দেখো 56। 50 থেকে 60-এর মধ্যে 56 আছে, সুতরাং আমি এখানে একটি টালি চিহ্ন বসিয়ে দিলাম। এরপরে 67। তো 67 কোথায় আছে? দেখো 60 থেকে 70-এর মধ্যে 67 আছে, টালি চিহ্ন বসালাম। এরপরে 35। 35 কোথায় আছে? 30 থেকে 40-এর মধ্যে 35 আছে, এখানে টালি চিহ্ন বসালাম। এরপরে দেখো 60। তো দেখো 50 থেকে 60 আছে, আবার 60 থেকে 70 আছে, 60-কে পরের শ্রেণীতে বসাতে হবে, তো এখানে একটি টালি চিহ্ন বসিয়ে দিব। এরপরে দেখো সর্বশেষে 77। 77 কোথায় আছে? 70 থেকে 80-এর মধ্যে 77 আছে, সুতরাং আমি এখানে একটি টালি চিহ্ন বসিয়ে দিলাম। তো দেখো আমরা কিন্তু টালি চিহ্নটি খুব সহজেই তৈরি করে ফেললাম। এখন আমরা টালি চিহ্নের মানগুলো এখানে বসিয়ে দিব। দেখো প্রথমে আছে 4, তো আমি এখানে 4 বসালাম। এরপরে দেখো 5 আর 2 7, তো আমি এখানে 7 মান বসাবো। এরপরে দেখো 5 5 10 আর একে হলো 1 11 বসালাম। এরপরে দেখো 5 6 7 8 8 বসালাম। এরপরে দেখো 5 আর একে 6 6 বসালাম। এরপরে দেখো 4 বসালাম। তো গণসংখ্যাগুলো যোগ করব। দেখো 4 প্লাস 7 প্লাস 11 প্লাস 8 প্লাস 6 প্লাস 4, তো দেখো এখানে হলো মোট 40। তো দেখো এখানে 40 হলো। তো এখানে তোমাদেরকে লিখতে হবে n = 40। এখন তোমাদের টালি চিহ্নটি ঠিক আছে কিনা এর যোগফলগুলো করলেই বুঝতে পারবা। যদি এই যোগফলগুলো করে এখানে যতটি সংখ্যা আছে তত সংখ্যা এখানে যোগ করে হয়, তাহলে বুঝবা তোমাদের টালি চিহ্নটি সঠিক হয়েছে, নতুবা তোমাদের টালি চিহ্নটি সঠিক হয়নি। তো দেখো কিন্তু আমরা গণসংখ্যা নিবেশন সারণী সেটি কিন্তু খুব সহজেই তৈরি করে ফেললাম। এভাবে যে কোনো গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা যায়। এখন দেখো পরীক্ষার প্রশ্নের মধ্যে কিন্তু গণসংখ্যার বহুভুজ অঙ্কন করতে বলেছে।
তো গণসংখ্যার বহুভুজ নির্ণয় করতে হলে অবশ্যই তোমাদেরকে এখানে যে টালিটি আছে অর্থাৎ এটি পুরোটাই তোমরা তৈরি করবে, টালি চিহ্নটি বাদে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা এবং তোমাদেরকে মধ্যমানটি লিখতে হবে গণসংখ্যার বহুভুজের ক্ষেত্রে। তো দেখো আমি এখানে সারণী তৈরি করে রেখেছি। তো এই সারণীটি আমি এখানে ঠিক রেখেছি এবং এখানে দেখো যে গণসংখ্যা, উপরের যে গণসংখ্যা সেটিও কিন্তু আমি এখানে ঠিক রেখেছি। জাস্ট আমাদেরকে যদি গণসংখ্যার বহুভুজ অঙ্কন করতে যাই তাহলে তোমাদেরকে শ্রেণীর মধ্যবিন্দু বের করতে হবে। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার শ্রেণীর মধ্যবিন্দু আমরা কিভাবে বের করব? তো এটা একটি শর্টকাট টেকনিক হলো, তোমরা কি করবা, প্রথমে যে সংখ্যাটি থাকবে অর্থাৎ 30 প্লাস করবা, এরপরে দেখো দেওয়া আছে 40, 30 প্লাস 40 যোগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ দিবা। তো দেখো 2 দিয়ে ভাগ দিলে হয়ে যায় 35। তো এখানে তোমাদেরকে শ্রেণী মধ্যবিন্দু বসাতে হবে 35। অনুরূপভাবে পরেরটি দেখো 40 প্লাস 50, 40 প্লাস 50, তো দেখো হলো 90, 90কে 2 দিয়ে ভাগ দিবা হবে 45। তো আমি এখানে 45 বসিয়ে দিব। এরপরে দেখো 50 থেকে 60, তো 50 যোগ 60 ইকুয়াল 110 ভাগ 2 55, তো এখানে 55 দিব। অনুরূপভাবে এখানে হবে 65, এখানে হবে 75, এখানে হবে 85। তো দেখো আমাদের শ্রেণীর মধ্যবিন্দু কিন্তু বের হয়ে গেল এবং গণসংখ্যা তো আগে থেকেই আছে। এখন আমাদেরকে লেখ কাগজে গণসংখ্যার বহুভুজটি অঙ্কন করতে হবে। এখন আমরা গণসংখ্যার বহুভুজটি অঙ্কন করব। দেখো গণসংখ্যার বহুভুজ নির্ণয়ের প্রয়োজনীয় সারণী, এই সারণীটি আমি তৈরি করেছি। এখন এই সারণী দিয়ে গণসংখ্যার বহুভুজ লেখ কাগজের মাধ্যমে আমি তোমাদেরকে অঙ্কন করে দেখাবো। তো দেখো এটি হলো লেখ কাগজ। তোমরা কি করবা, এই যে লাল চিহ্ন আছে এই লাল চিহ্ন দিয়ে একটি দাড়ি টেনে নিবা এবং উপর পাশেও লাল চিহ্ন বরাবর একটি দাড়ি টেনে নিবা। তো এটি দিয়ে এটি কি তোমরা লিখবা ও, এটি তোমরা লিখবা ও এবং এটি লিখবা এক্স, ও এক্স, এটা হবে ও এক্স অক্ষ এবং উপরে একটা ও ওয়াই অক্ষ। তো আমি এখানে ওয়াই বসিয়ে দিব। তো দেখো ও এক্স অক্ষ নিলাম ভূমি অক্ষ বরাবর এবং ও ওয়াই নিলাম লম্ব অক্ষ বরাবর। এখন আমাদেরকে মান বসাতে হবে। তো আমি তোমাদেরকে আগেই বলেছি গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে যে শ্রেণীর মধ্যবিন্দু থাকবে সেই মধ্যবিন্দু তোমাদেরকে ভূমি অক্ষ বরাবর লিখতে হবে। তো এখন আমি এই মানগুলো ভূমি অক্ষ বরাবর লিখে দিব। প্রথমে দেখো আছে 35, তো দেখো 35 থেকে 45 কিন্তু 10 ঘর, সুতরাং আমরা 10 ঘর পর পর এই মানগুলো বসিয়ে দিব। প্রথমে বসাবো 35, তো আমি এখানে 35 বসিয়ে দিলাম। এরপরে দেখো 10 ঘর, দেখো এখানে হলো 5 ঘর, এখানে হলো 5 ঘর, 10 ঘর, 10 ঘর পরে পরের মানটি বসাবো 45। তো 45 আমি 10 ঘর পরে বসিয়ে দিলাম। এরপরে 10 ঘর পরে আমাদেরকে বসাতে হবে 55। তো দেখো 5 ঘর, 5 ঘর এবং 5 ঘর, 10 ঘর, 10 ঘর পরে বসালাম 55। আবার 10 ঘর পরে বসাতে হবে 65। তো 65 আমি এখানে বসিয়ে দিব 10 ঘর পরে 65 এবং 65 পরে দেখো 10 ঘর পরে বসাতে হবে 75। তো 10 ঘর পরে 75 বসালাম। এরপরে আমাদেরকে 10 ঘর পরে বসাতে হবে সর্বশেষ যে মানটি 85। তো দেখো 10 ঘর 5 ঘর, 5 ঘর 10 ঘর, 10 ঘর পরে বসাবো 85। তো দেখো ভূমি অক্ষ বরাবর 10 ঘরকে আমরা 10 ঘর নিয়েছি, প্রথমে 35, এরপরে দেখো 10 ঘর পরে 45, এরপরে 10 ঘর পরে 55, এরপরে 10 ঘর পরে 65, 10 ঘর পরে 75 এবং 10 ঘর পরে 85 বসিয়ে নিলাম। তো এখন আমরা কি করব, যে গণসংখ্যার মানগুলো আছে এই গণসংখ্যার মানগুলো আমরা লম্ব অক্ষ বরাবর বসাবো এবং 5 ঘরকে 1 একক ধরে এই মানগুলো বসিয়ে দিব। তো আমি তোমাদেরকে একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দিয়েছিলাম, গণসংখ্যার মান যদি 10, 11, 12 থাকে তাহলে তোমরা লম্ব অক্ষ বরাবর 5 ঘরকে 1 একক ধরে বসাবা। তো দেখো এখানে সর্বোচ্চ মান হলো 11। তো আমি এখন এই 5 ঘরকে 1 একক ধরে মানগুলো বসিয়ে দিব। তো প্রথমে আমি 1 বসালাম, এরপরে দেখো 2, এরপরে 3, এরপরে 4, 5, এরপরে 6, 7, 8, 9, 10 এবং সর্বশেষে দিলাম 11। তো দেখো আমি কিন্তু এখানে 5 ঘর পর পর
মানগুলোকে আমি 1 একক ধরে বসালাম। এখন আমরা লেখ কাগজের লেখচিত্রটি অঙ্কন করব। প্রথমে দেখো আছে 35। তো দেখো 35-এর ঘরে কত আছে 4। তো দেখো 35-এর ঘর, এটা 35-এর ঘর, 35-এর ঘরে 4 কোথায়? তো 35-এর ঘরে 4 দেখো কিন্তু এই বিন্দুতে। তো 35-এর ঘরে 4 বিন্দুতে আমি এখানে একটি পয়েন্ট দিব। তো দেখো 35-এর 4 ঘরে আমি একটি পয়েন্ট বসালাম। এরপরে দেখো 45। তো 45-এর ঘরে কত মান? 45-এর ঘরে মান হলো 7। তো দেখো 45-এর ঘরে মান হবে 7। তো আমি দেখো যে 7 বরাবর 45 বরাবর সাথে আমি একটি পয়েন্ট বসালাম। এরপরে দেখো 55। তো দেখো 55-তে কত আছে? 55-তে আছে 11। তো দেখো এখানে 55। তো 55-এ আমি 11 পয়েন্টে বসাবো। তো দেখো 55-এর 11 পয়েন্ট কিন্তু এখানে। তো আমি এখানে একটি পয়েন্ট বসিয়ে দিলাম। এরপরে দেখো 65। 65-তে কত আছে? 65-তে আছে 8। তো দেখো এখানে 65-তে আমি 8 বসাবো। তো 8 দেখো কিন্তু এখানে আছে, অর্থাৎ যে মানটি উপরে দেখো 8। তো 8 দেখো 8-এর 65 একদম সোজায় তোমাদেরকে এখানে আরেকটি পয়েন্ট বসাতে হবে। তো আমি পয়েন্ট বসালাম। এরপরে দেখো 75। 75-এ কত আছে? 75-এ আছে 6। তো দেখো 75 নিব। তো 75 নিয়েছি, 75-এ আছে 6। তো দেখো 6 কিন্তু এখানে, 75-এর 6 পয়েন্ট এখানে, যে 75-এ একদম সহজ, এই যে সোজায় একদম দেখো 6 পয়েন্ট। তো 6 পয়েন্টে আমি এখানে আরেকটি পয়েন্ট বসালাম। এরপরে দেখো সর্বশেষে 85। তো 85-তে কত আছে? 85-তে আছে 4। তো দেখো এখানে 85-তে 4 আছে। তো দেখো 85-তে 4, এই পয়েন্টে হবে দেখো 4 একদম সোজাই 85-তে পয়েন্ট আছে 4। তো 4 বসিয়ে দিলাম। এভাবে তোমরা যে কোনো ধরনের গণসংখ্যার বহুভুজ আসলে তোমরা এই টেকনিকটি ইউজ করে যে কোনো ধরনের গণসংখ্যার বহুভুজ অঙ্কন করতে পারবা। এখন আমি যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো আমি এখন যোগ করে দিব। তো তোমরা স্কেল দিয়ে সুন্দর করে এভাবে পয়েন্টগুলো যোগ করে দিবা, যেভাবে আমি যোগ করে দিচ্ছি এইভাবে তোমরা সুন্দর করে পয়েন্টগুলো যোগ করে দিবা, স্কেল দিয়ে সুন্দর করে যোগ করে দিবা। তো পয়েন্টগুলো আমি দেখো এখানে যোগ করে দিলাম। তো দেখো আমি পয়েন্টগুলো যোগ করে দিলাম। তোমরা তাহলে এভাবে শূন্য দিয়ে ডট ডট একটু দিতে পারো, যেমনটি আমি দিচ্ছি। তো ডট ডট না দিলেও কোনো প্রবলেম নাই। তো আমি দিয়ে দিচ্ছি, দেখো দিয়ে দিলাম। তো এটি কিন্তু হলো তোমাদের গণসংখ্যার বহুভুজ অঙ্কন। তো এইভাবেই তোমরা গণসংখ্যার বহুভুজ, যেভাবেই গণসংখ্যার বহুভুজ আসুক না কেন, যে মানেই আসুক না কেন, তোমরা এই টেকনিকটি ফলো করে যে কোনো গণসংখ্যার বহুভুজ অঙ্কন করতে পারবা। এখন তোমাদেরকে পরের খাতায় অর্থাৎ পরের পেজে কিন্তু তোমাদেরকে একটি ভাষা লিখতে হবে। তো দেখো আমি এখানে ভাষাটুকু লিখে রেখেছি। ছক কাগজে OX অক্ষ ক্ষুদ্রতম ঘরকে। তো দেখো আমরা কিন্তু এখানে 10 ঘরকে 10 একক ধরেছি। তোমরা এখানে লিখবা ক্ষুদ্রতম 10 ঘরকে কত একক ধরছো? 10 একক। তো দেখো 35 থেকে 45 কিন্তু 10। তো দেখো 5 ঘর 10। তো 10 ঘরকে আমরা কত একক ধরেছি? 10 একক ধরে শ্রেণীর মধ্যবিন্দু এবং OY অক্ষে ক্ষুদ্রতম। তো দেখো আমরা কিন্তু 5 ঘরকে কত একক ধরেছি? 1 একক। দেখো এখানে 5 আছে, আমরা 1 নিয়েছি। এরপরে দেখো 5 আছে, 2 নিয়েছি। তো 5 ঘরকে কত একক নিয়েছি? তো 5 ঘরকে আমরা নিয়েছি 1 একক। তো 5 ঘরকে 1 একক ধরে গণসংখ্যা নির্দেশিত হয়েছে। তোমরা পরের পেজে এই ভাষাটুকু লিখবা, তাহলে কিন্তু তোমাদের এই গণসংখ্যার বহুভুজটি অঙ্কন হয়ে যাবে। আশা করি তোমরা এই গণসংখ্যার বহুভুজ লেখচিত্রটি বুঝতে পেরেছো। তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন বের করেছে গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান শর্ট নোট, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 18 মে 2025। মাত্র 2 দিন পড়লেই A+ নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তোমরা যাতে করে 2 দিন পরে গবেষণা পদ্ধতি পরিসংখ্যানে A+ তুলতে পারো, তার জন্যই গবেষণা পদ্ধতি পরিসংখ্যান শর্ট নোট। তো দেখো তোমাদেরকে গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যানে কতটুকু পড়তে হবে? তোমাদেরকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে মাত্র 85টি, সংক্ষিপ্ত প্রশ্নাবলী পড়তে হবে মাত্র 6টি, অঙ্ক করতে হবে মাত্র 5টি, রচনামূলক প্রশ্ন তোমাদেরকে 4টি মুখস্থ করতে হবে এবং 6টি অঙ্ক করতে হবে।
তো দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন 85টি, সংক্ষিপ্ত প্রশ্নাবলী 6টি, অঙ্ক 5টি, 4টি রচনামূলক প্রশ্ন এবং 6টি অঙ্ক। এতটুকু করতে কিন্তু তোমাদের 2 দিনের বেশি সময় লাগবে না এবং আমি তোমাদেরকে 100% কমনের নিশ্চয়তা দিচ্ছি। আমি এক্সামিনেশন 2018 থেকে গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান সাজেশন দিয়ে আসতেছি, যে সাজেশনগুলো 100% কমন পড়ে। তো তোমরা যারা যারা গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান এটির উত্তর সহ শর্ট নোটটির পিডিএফ কপি ক্রয় করতে চাও, তারা স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নম্বরে SMS করো। তোমাদের জন্য আরেকটি সুখবর, তোমাদের বাকি যে মোট 8টি সাবজেক্ট রয়েছে, তোমাদের মোট যে 8টি সাবজেক্ট রয়েছে, এই 8টি সাবজেক্টের পিডিএফ, এই 8টি সাবজেক্ট স্ক্রিনের মধ্যে তোমরা 8টি সাবজেক্ট দেখতেছো, এই 8টি সাবজেক্টের সাজেশন উত্তর সহকারে পিডিএফ বর্তমানে বিক্রি করতেছি। তোমরা যারা যারা রাষ্ট্রবিজ্ঞান অনার্স 3য় বর্ষের সকল সাবজেক্টের পিডিএফ কপি আমার কাছ থেকে নিতে চাও, তারা ঝটপট এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু একদম সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। সফলতার 6ষ্ঠ বছরে রকিবুল 24 পাবলিকেশনস বের করেছে শিওর এ প্লাস গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান শর্টকাট সাজেশন 2025। এই সাজেশনটির সাথে সকল বিষয়ের সাজেশনও কিন্তু তোমরা পেয়ে যাবা। তো স্ক্রিনের মধ্যে তোমরা সাজেশনটি দেখতে পাচ্ছ। যারা যারা এই সাজেশনটি ক্রয় করতে চাও, তারা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে SMS করে লিখবা গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান। এখন আমি তোমাদের আলোচনা করব তোমাদের জন্য কতটুকু পড়তে হবে। তোমাকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে মাত্র 85টি, সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে 6টি, সংক্ষিপ্ত প্রশ্নের অঙ্ক করতে হবে 5টি। এবার দেখো রচনামূলক প্রশ্ন পড়তে হবে 4টি আর রচনামূলক প্রশ্নের অঙ্ক করতে হবে 6টি। এতটুকু পড়তে কিন্তু বেশি সময় লাগার কথা না। তো দেখো এখন আমি তোমাদেরকে এই সাজেশনটি কিভাবে সাজানো হয়েছে সে সম্পর্কে একটু ধারণা দেই। তো দেখো এটি হলো শিওর এ প্লাস গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যানের শর্টকাট সাজেশনের টেবিল অফ কন্টেন্ট। তোমরা স্ক্রিনের মধ্যে টেবিল অফ কন্টেন্টটুকু দেখতে পাচ্ছ। তোমরা চাইলে এখান থেকে একটু স্ক্রিনশট নিয়ে রাখো যে এই সাজেশনটি কিভাবে সাজানো হয়েছে। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, দেখো একদম সহজভাবে কিন্তু সাজেশনটি সাজানো হয়েছে। স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এটি হলো গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যানের সাজেশন প্লাস উত্তর। এরপরে তোমরা দেখো, এরপরে তোমাদের যে 60টি সাবজেক্ট আছে, এই 60টি সাবজেক্টে তোমরা সাজেশন কিন্তু এই গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যানের সাথেই পেয়ে যাবা। তোমাদেরকে আর কোনো সাজেশন ক্রয় করে পড়তে হবে না। এই সাজেশনটির মধ্যেই সবগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া আছে, এগুলো পড়লেই তোমরা 100% কমন পাবা। তো দেখো তোমাদেরকে আগে অতি সংক্ষিপ্ত প্রশ্নটুকু একটু দেখিয়ে নেই। তো দেখো প্রথমে সংজ্ঞাগুলো দেওয়া আছে, একদম সহজ ভাষায় কিন্তু সংজ্ঞাগুলো আমি দিয়েছি, তোমরা একবার পড়লেই মুখস্থ করতে পারবা। এভাবে 85টি অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ও সাজেশন কিন্তু দিয়ে দেওয়া আছে। এবার চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নের যে উত্তরগুলো দেওয়া আছে। তোমরা দেখো তোমাদের জন্য আমি সহজ ভাষায় এই উত্তরগুলো লিখে দিয়েছি। দেখো তোমাদেরকে একটি প্রশ্ন দেখাই, মৌলিক ও ফলিত গবেষণার মধ্যে পার্থক্য দেখাও। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, দেখো সুন্দরভাবে কিন্তু আমি উত্তরগুলো এভাবেই প্রতিটি প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে লিখে দিয়েছি। তোমরা এভাবে লিখে আসলে কিন্তু ফুল মার্ক পেয়ে যাবা। তো এরপরে দেখো তোমাদেরকে আমি একটি অঙ্ক দেখাই সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে, গড় ব্যবধান নির্ণয়। তো দেখো অঙ্কগুলো কিন্তু তোমরা এভাবে পাবা, একদম সহজ সূত্রের মাধ্যমে এগুলো সমাধান করে দেওয়া আছে এবং এই অঙ্কটি তুমি কিভাবে করেছো, অর্থাৎ এই অঙ্কটি আমি এখানে কিভাবে করেছি তার নিয়ম, অঙ্ক করার নিয়মও কিন্তু সুন্দরভাবে এই বইটির মধ্যে উপস্থাপন করা আছে। এবার চলে যাব রচনামূলক প্রশ্নের সাজেশন ও উত্তর। তো দেখো একদম সহজ ভাষায় উত্তরগুলো দিয়ে দেওয়া আছে। দেখো সামাজিক গবেষণা কি, একদম সহজ ভাষায় বিজ্ঞানীর নাম সহকারে সুন্দরভাবে কিন্তু উত্তরগুলো দিয়ে দেওয়া আছে এবং উদ্দেশ্যগুলো দেখো একদম সহজ ভাষায় আমি উত্তরগুলো লিখে দিয়েছি। তোমরা এভাবে লিখলে 100% তোমরা ফুল মার্ক পাবা।
এরপরে চলে যাব রচনামূলক প্রশ্নের অঙ্ক। তো দেখো একদম সূত্রগুলো সহজ সূত্রগুলো লিখে দেওয়া আছে এবং কোনটি কি সেগুলো কিন্তু বিস্তারিতভাবে উপস্থাপন করা আছে এবং দেখো অঙ্কগুলো একদম নির্ভুলভাবে উপস্থাপন করা আছে, তোমরা একবার দেখলেই এই অঙ্কগুলো বুঝতে পারবা। এবার চলে যাব সকল বিষয়ের সাজেশন, অর্থাৎ বাকি যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের সাজেশন। তো দেখো আমি এখানে কিন্তু তোমাদের জন্য পরামর্শ দিয়ে দিয়েছি কোনগুলো পড়তে হবে এবং কোনগুলো পড়তে হবে না। তো দেখো কিভাবে তোমাদের বাকি সাবজেক্টগুলো সাজেশন সাজানো হয়েছে তোমরা একটু দেখে নাও। প্রথমে তোমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সাজেশন এবং উত্তর পেয়ে যাবা। অতি সংক্ষিপ্তগুলোর সাজেশন এবং উত্তর কিন্তু দিয়ে দেওয়া আছে একদম নির্ভুলভাবে। আমি এগুলো যাচাই বাছাই করে উত্তরগুলো লিখে দিয়েছি। তোমরা বাজারে অনেক বই পাবা যেগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্নে অনেকগুলো ভুল আছে, তবে আমি যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো লিখেছি এগুলো যাচাই বাছাই করে সঠিক উত্তরটি লিখে দিয়েছি। এবং দেখো কোন অতি সংক্ষিপ্ত প্রশ্নটি কত সালে এসেছে সেগুলো কিন্তু প্রতিটি প্রশ্নের ব্র্যাকেটে দেওয়া আছে এবং দেখো প্রতিটি টপিক ওয়াইজ ভিত্তিক সাজানো হয়েছে। তোমরা এগুলো একবার পড়লেই মুখস্থ বা মনে রাখতে পারবা। এরপরে দেখো তোমাদের যে সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন তোমরা কোনগুলো পড়বা তার সাজেশনও কিন্তু একদম সুন্দর করে দেওয়া আছে এবং তোমাদের কোনটি 100% কোনটি 99.99% তা দেওয়া আছে এবং তোমাদের কোন প্রশ্নটি কত সালে এসেছিল সেগুলো কিন্তু দেখো আমি সুন্দর করে মার্ক করে দিয়েছি। সাজেশন ক্রয় করার নিয়ম। তো দেখো আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করবা। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে তুমি SMS করে লিখবা গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান। এই সাজেশনটির মূল্য মাত্র 550 টাকা, কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। তো দেখো তুমি মাত্র 550 টাকা দিয়ে গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যানের সাজেশন এবং উত্তর পেয়ে যাচ্ছ। তোমাকে একদিনও কোথাও প্রাইভেট পড়তে হবে না এবং বাকি যে তোমার 60টি সাবজেক্ট রয়েছে সে 60টি সাবজেক্টের কিন্তু তুমি সাজেশনও পেয়ে যাচ্ছ এর সাথেই। তো দেখো এটি বিবেচনা করলে 550 টাকা কিন্তু তোমাদের জন্য কোনো ব্যাপারই না।